কোভিডের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে দেয়ার ইজ এ স্লো ডাউন। আমাদের কোম্পানিতে দুটো জয়েন্ট ভেঞ্চার আছে। এটা তো আমাকে কখনো অন্য কোনো অর্গানাইজেশন এনে দেয়নি, সরকার এনে দেয়নি। প্রথমেই এনার্জিটাকে আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে। বলেছে নোবডি লস্ট মানি ইনভেস্টিং ইন বাংলাদেশ। বণিক বার্তার অন্তর্দৃষ্টির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বণিক বার্তার স্টুডিওতে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিদেশি বিনিয়োগকারীদের বাণিজ্য শিল্প সংগঠন FICCI সভাপতি রূপালী হক চৌধুরী। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। আপনাকে স্বাগত বণিক বার্তার স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। বণিক বার্তাকে ধন্যবাদ। আমি সবার জন্য শুভকামনা রইল। আমি প্রথমেই জানতে চাইব, বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, এই ইন্ডাস্ট্রির আসলে এই মুহূর্তে কি অবস্থা, এই শিল্পটি কেমন আছে? কোভিডের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে there is a slowdown in the real estate sector, in the construction sector. সুতরাং ওভারঅল আমি বলবো যে গভর্নমেন্ট সেক্টরে প্রজেক্টে যেটা, সেখানে আমরা একটা স্লোডাউন দেখেছি এবং সেটা আরও ইন্টেন্সিফাই হয়েছে আরও গত 2 বছরে। তো সেখানে যে একটা অস্থিরতা এবং এই সময়ে যে আমাদের মানে জিডিপিটা অনেক বেশি কি বলবো ডাউন হয়ে গেল, তো সেখানে আমাদের পেইন্ট সেক্টরেও একটা সাংঘাতিকভাবে একটা এফেক্ট হয়েছে। তো পেইন্টিং সেক্টরে দুটো ভাগ আছে। একটা হচ্ছে ফ্রেশ একটা বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে পেইন্টিং বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যান্ড অলসো ফর ডিফারেন্ট সাবস্ট্রেট, কাঠ, স্টিল সব কিছু মিলে। আবার কিছু আছে আমার ধরেন মেরিন সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো আমরা যেটা দেখেছি যে আমাদের যেই যেখানে আমরা দেখেছি সেখানে হচ্ছে যে আমরা একটা স্লোডাউন দেখেছি ইন টার্মস অফ রিপেইন্টিংয়ের ক্ষেত্রে। ইট ইজ অ্যাকচুয়ালি আমাদেরকে একটু কিছু কি বলবো একটা ডিভিডেন্ড দিচ্ছে, কারণ আমরা টায়ার 2 টায়ার 3 মার্কেটে যাচ্ছি। কিন্তু নতুন বিল্ডিং যদি না হয় তাহলে আমাদের ফ্রেশলি যে নতুন বিল্ডিংয়ের জন্য যে খাতটা, সেখানে আমরা একটু স্লো ডাউন দেখছি। সো ওভারঅল আমি মনে করব যে একটা ডিমান্ড শ্রিঙ্কেজ আছে। তো আমরা ধারণা করছি যে যেহেতু আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন অফ পেইন্ট ইজ স্টিল লোয়েস্ট, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমি মনে করি যে গ্রোথের অপরচুনিটি অনেক আছে। সো হয়তো বর্তমান সময়টা একটু খারাপ, কিন্তু ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে এবং ভবিষ্যতের আশা নিয়ে তো আমরা বেঁচে থাকি। আপনি একদিকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন, আবার অন্যদিকে সরকারের কাছে ব্যবসার বাস্তব চ্যালেঞ্জগুলো বলেন। এই দুইয়ের মধ্যে ভারসাম্যটা আসলে কিভাবে রক্ষা করে? বাংলাদেশের যে অপরচুনিটি আছে এতে কোনো সন্দেহ নেই, তাই না? সেই চ্যালেঞ্জগুলো কিন্তু সবসময় ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ তা না, কিছুটা ফিসক্যাল পলিসি, ওগুলো কিন্তু আমরা বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে অপারেবিলিটি থাকলে, আমরা যদি সিস্টেমগুলোকে একটু চেঞ্জ করি, অটোমেশনের দিকে যাই, একটু টুইকিং এখানে সেখানে করলেই কিন্তু আমাদের জিডিপি 1 to 2% গ্রোথ এমনিতেই হতে পারে। এবং আমাদের কিছু কিছু জিনিস তো আমাদের ভালো আছে না, সেটা হচ্ছে একটা ট্রেনেবল হিউম্যান রিসোর্স আছে, অ্যান্ড তারা অ্যাসপায়ারিং, তারা কাজ করতে চায়। এটা একটা বিশাল বড়। আমরা যদি পাশে কম্বোডিয়া দেখি, পপুলেশন কত, ওখানে কত মানুষ পাবে তারা। ঠিক একইভাবে আমি মনে করব যে আমাদের আরেকটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে শুধু চিপ লেবার না, আমরা বলছি যে ট্রেনেবল স্কিল লেবার আমরা দিতে পারি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে একটা মিডল ক্লাস আছে, এটাকে আমরা বলছি 40 মিলিয়ন। সো 40 মিলিয়নের তো অনেক দেশের পপুলেশনও না। তো সেই হিসাবে আমাদের অবশ্যই একটা অ্যাট্রাকটিভনেস আছে ফর বোথ ডোমেস্টিক কনজাম্পশন অ্যান্ড ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড অলসো ফরেন ইনভেস্টমেন্ট। তখন এবং কিছুদিন থেকে আমরা গত কয়েক বছরে দেখছি আমাদের অর্থনৈতিক অঞ্চল হয়েছে, বেজা হয়েছে, সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়েছে, আবার প্রাইভেটও হয়েছে। সুতরাং যে জিনিসটা দরকার ছিল আগে, অথেন্টিসিটি অফ ল্যান্ড, সেটা এখন কিন্তু সেটার কোনো সমস্যা নাই। ইলেকট্রিসিটি, গ্যাসের কানেকশনের সমস্যা নাই, কিন্তু কিছু হয়তো অনেক সময় দীর্ঘসূত্রিতে থাকে, সেগুলো আমরা কিন্তু ক্রমাগত সরকারের সঙ্গে কথা বলে বলে অন্য দেশে কি সুবিধা, আমাদের কম্পিটিটিভনেস ইন্ডেক্সটাকে বারবার বলে বলে আমরা ঠিক করার চেষ্টা করছি। আবার অন্যদিকে আমি মনে করি সবাইকে বলে দেখাও ভালো, আমাদের দেশের কিন্তু ভালো সংবাদগুলো কোনো মতেই যেন ব্র্যান্ডিং হয় না বাংলাদেশে। এটা বহু বছর ধরে আমরা বলছি, ব্র্যান্ডিং বাংলাদেশ এটা আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জরুরি বিষয়। এবং আমরাও কেমন যারা আসে তারা দেখে যে বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট প্লেস, কারণ এখানে লোকরা অনেক ইন্টেলিজেন্ট। বাঙালিদের এটাই তো একটা বড় ট্রেড না, উই আর ইন্টেলিজেন্ট রেস। সুতরাং আমরা হার্ডওয়ার্কিংও বটে,
এবং আমরা যখন একটা কোনো টাস্ক দিই তাদেরকে দিয়ে কাজ করানো কোনো উঠিয়ে আনা কোনো ডিফিকাল্ট হয় না। তো সেখানে সেগুলো কিন্তু ভালোভাবে বলা হয় না কোথাও। সুতরাং আমরা যখনই চান্স পাই অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন, ওটাকে আমি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে চাই। আর চ্যালেঞ্জগুলো যেগুলো আমরা দেখছি সেগুলো যারা রেগুলেটরি বডি আছেন, যারা পলিটিক্যালি ইনভলভড আছেন, তাদের কাছে আমরা বলতে চাই এইটা এখানে আমাদের চ্যালেঞ্জেসগুলো আছে, এগুলো যদি আমরা কোনো মতে দূর করতে পারি, দেয়ার উইল বি লট অফ অপরচুনিটিস। সো আই হ্যাভ টু প্লে ডুয়েল রোল বিং দ্য বাংলাদেশি সিটিজেন। নিশ্চয়ই আপনি বলছিলেন যে ব্র্যান্ডিংটা হয় না, কিন্তু যে সমস্যাগুলো, কিন্তু যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, সেগুলোর সমাধানে কি তেমন কোনো গতি আছে? এগিয়ে যাওয়ার গতি কি পর্যাপ্ত? তাহলে তো অবশ্যই ওই ব্র্যান্ডিং এর মেসেজগুলো স্বাভাবিক প্রক্রিয়াতেই চলে আসতো নাকি? অনেক জায়গায় আমাদের না মানে বিটস এন্ড পিসেস অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু ইচ মিনিস্ট্রি তার মতো একটা করে অটোমেশন করেছে। আবার অন্য একটা ধরেন বিডা একটা নতুন অ্যাপস চালু করছে, বিজ বাংলাদেশ করে। তারপরে ধরেন এনবিআর তার অ্যাসাকুডা একটা সফটওয়্যার করেছে। আবার একটা অটোমেটেড সে একটা ক্লিয়ারিং লাইন করছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে লজিস্টিক্সও আমরা কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। এর ইন্টার অপারেবিলিটিটা কথা বলতে হবে। আর সেই সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আমরা বলছি ফেসলেস অটোমেশন আর কি। মানে কাউকে কোনো ব্যক্তিকে একটা, এখন যেহেতু অনলাইনের যুগ, সেগুলো অনলাইনে সব কাজগুলি করতে পারা। এবং আমরা যেখানে বলছি সেখানে হচ্ছে একটা মানে ব্যুরোক্রেসিতে যেন আটকা না পড়ি। এবং এটা আমাদের দুই দিক থেকে দেখতে হবে। এই অটোমেশনে ব্যুরোক্রেসিদের কি সমস্যা, ওনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এরকম যদি আমরা অটোমেটেড করে ফেলি, এখনও অনেক করাপশন হয়তো অনেক ব্যবসায়ীরা করছেন। আবার আমরা বলি যে যদি ইন্টারফেস থাকে তাহলে ওনাদের দিক থেকেও করাপশন করার সুযোগ আছে। সো এই দুইটা জিনিসকে একটা আলোচনার মাধ্যমে এসে হাউ that business people can take advantage of the automation positively, how also that they cannot take it যে advantage of the automation যেখানে আমার ওনারা কেউ ভ্যাট ট্যাক্স কিংবা কাস্টম ডিউটি ফাঁকি দিতে পারবেন। অন্যদিকে হচ্ছে যে কাস্টমার্সের দিক থেকে ওনারা এনশিওর্ড হবেন যে কোনো না কোনো অডিটের মাধ্যমে, কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে, কোনো ইনফরমেশন সিস্টেম যেখানে ওনাদের প্রাইসিং নিয়ে সমস্যা থাকে, ডিক্লারেশন নিয়ে সমস্যা থাকে, ওনারাও যেন এটাতে ওনারা স্যাটিসফাইড হয়। এই দুটাকে জিনিসকে এক করে মিলে আমরা যদি একটা সিস্টেম তৈরি করতে পারি, এটা সবার জন্য সুবিধা হবে। আর আমার মনে হয় যে অন্যান্য দেশে তো এগুলো করেছে। যে কোনো সিস্টেমেরই একটা সিস্টেম লস আছে, ওটা আমাদের মেনে নিতে হবে। ওয়েদার সিস্টেম গেইন ইজ মোর দেন দ্য সিস্টেম লস, ওটা একটু ভাবতে হবে। বার্জারে আপনার 3 দশকেরও বেশি সময় নেতৃত্ব দিচ্ছেন, আবার ফিকিতে আপনি চতুর্থবারের মতন সভাপতি হলেন। বাংলাদেশকে দেখার এই যে অভিজ্ঞতা কতটা ভিন্ন? আসলে এটা একটা জার্নি। আমি ওভাবে পিছন ফিরে তাকাতে চাই না, কারণ হচ্ছে যে পিছনের থেকে আমাদের যেটা দেখার সুযোগ সেটা হচ্ছে যে পিছনে আমরা কি ভুল করেছি, আমরা কি সাকসেস করেছি, ওই ভুলগুলো থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া, আর সাকসেসটা যেন কন্টিনিউ করে সেটা দেখা। তো আমাদের অনেক কিছুই আমাদের ডেভেলপড হয়েছে, কারণ আমাদের ইকোনমির সাইজ কত বড় হয়েছে, তাই না? আমরা এখন বলছি 500 বিলিয়ন। আমি নিজের কোম্পানির গ্রোথটার কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন এই কোম্পানিতে জয়েন করেছিলাম সেটা হচ্ছে 1991। সেই সময় কোম্পানির সাইজ ছিল 20 কোটি। তো আজকে সেটা 4000 কোটি টাকার উপরে। তাহলে এবং মার্কেট ক্যাপ তো হলো আমার মনে হয় 570 to 600 বিলিয়ন। তাহলে যদি আমার জিডিপি গ্রোথ না হতো, ইকোনমির আকার না বাড়তো, তাহলে আমার কোম্পানি কি বাড়তো? তবে সেইভাবে অনেকগুলি কোম্পানির আপনি মার্কেট ক্যাপ দেখেন, দ্যাট টাইম ভার্সেস দিস টাইম। সো ইট হ্যাজ বিন এনর্মাস ডেভেলপমেন্ট, আই মাস্ট সে। কিন্তু ইজ ইট গুড এনাফ? মানে আমার যারা কম্পিটিশন তারা কি আমার থেকে আরো ভালো করেছে? কারণ আমাকে নিজেকে একলা, আমি নিজের গ্রোথ নিয়ে খুশি থাকলাম, দ্যাট শুড নট স্যাটিসফাই আস। উই শুড সি যে আমি অন্যদের থেকে কত ভালো করতে পারছি, আরো বেশি সুযোগ সুবিধা আমরা নিতে পারছি কিনা, আরো মানুষকে আমরা পোভার্টি লেভেল থেকে বাইরে আনতে পারছি কিনা, সেগুলো জিনিস আমাদেরকে নিয়ে দেখা উচিত। বাংলাদেশের অর্থনীতি কি এখন সবচেয়ে বড় একটা সুযোগের সামনে আছে, নাকি সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে আছে? আপনি যেটাই মনে করেন না কেন, আপনি কেন মনে করেন? আমার মনে হয় কঠিন সময় এবং অপূর্ব সুযোগ দুটো পাশাপাশি না।
মানে লাইক একটা কয়েনের দুইটা ভাগের মতোই। তো আমাদের যেহেতু চ্যালেঞ্জগুলো আছে, আমরা যেহেতু একদম চ্যালেঞ্জের একেবারে মধ্যে আছি, জি কারণ আমরা লোয়েস্ট জিডিপিতে আমরা ছিলাম গত বছর। তারপরে হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক অসুবিধা আছে। তারপরে দ্যার ইজ এ হিউজ ডিক্লাইন অফ ডেপ্রিসিয়েশন অফ আমাদের টাকা। টাকা তো সব কিছু মিলে কিন্তু আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করে আসছি। তা আমি তারপরে বলবো যে যা পার করে এসছি, এখন যেগুলো আমরা সরকারের বাজেট দেখলাম, যে বাজেটটাকে আমরা মনে হয়েছে সিগন্যালটা পজিটিভ, অনেক কিছু সরলীকরণ করা হয়েছে। আর তার মধ্যেও কিছু জটিলতা আছে, সেগুলো আসলে সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি বাজেটের যে মূল সুরটা দেখতে পাই, সেখানে অনেকটা ডিরেগুলেশনের কথা বলা হয়েছে, ব্যবসায়ীদের অনেকগুলো খাতে সুযোগ সুবিধা, কিছু সেক্টরকে বেশ সুযোগ সুবিধা দেওয়া, এগুলো কিন্তু ঘুরে এসছে। তো আমি যদি মনে করি যে এটা ওভারনাইট কি পরিবর্তন হবে, তা না, এটা ইট উইল টেক অলসো সাম টাইম টু টেক অফ। কিন্তু যখন টেক অফ করবে তখন যেন ওই ট্র্যাজেক্টরিটা খুব ফাস্ট হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের যদি কোনো বহুজাতিক প্রতিষ্ঠান তার পরিচালনা পর্ষদে যদি বাংলাদেশে বিনিয়োগের বিষয় নিয়ে ভাবতে শুরু করে, আলোচনায় প্রথম সংশয়টা কি ফিল করতে পারে না? আমাদের অনেকগুলো সংশয় আছে। সেটা হচ্ছে যে আমাদের গ্যাসের একটা বিশাল বড় ঘাটতি আছে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে, মানে সেটা। আরটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটিটা আমরা দেখেছি আমরা ফসিল ফুয়েল বেসড সব পাওয়ারগুলো, কিছুটা নিউক্লিয়ার থেকে আসার কথা, কিছুটা সোলার থেকে আসার কথা। এরকম যদি আমরা ডাইভার্সিফাই করতে পারি, দ্য কান্ট্রি অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি এনার্জি হাঙ্গ্রি। তার মধ্যে পাওয়ারটা কোনো মতে ম্যানেজড হয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু এলএনজি ফর সাম ইন্ডাস্ট্রি ইটস অ্যাকচুয়ালি 30%-এর এখন আমার ডিমান্ড আনমেট রয়ে যাচ্ছে। তো ওখানে দেখতে হবে, এবং ওটা অ্যাফোর্ডেবিলিটি কী করে হয়। আমার যদি গ্যাসের প্রাইস পাশের দেশ থেকে অনেক বেশি হয়ে যায়, তাহলে আমার সিওজিএস অনেক বেড়ে যাবে, এবং সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আরটা ছিল হচ্ছে যে আমাদের কন্ট্রাক্ট যেগুলি হয়, সেগুলির যেন একটা মানে আমরা সেটার যেন বিশ্বস্ততা থাকে, সেটার জন্য আমরা রেসপেক্ট করি। সরকার বদলায় তো আমাদের কন্ট্রাক্ট বদলায় না। সো এটা যদি আমাদের কন্ট্রাক্টটাও আমাদের সরকার যার সঙ্গেই করেন না কেন, একটা কন্ট্রাক্টটা যেন সত্যিকার অর্থে বেনিফিশিয়াল হয় ফর বোথ দ্য পার্টি, লং টার্মে যেন একটা অ্যামেন্ডমেন্টের সুযোগ থাকে, সো দ্যাট একটা ইন্টারন্যাশনাল লয়ারকে দিয়ে একটা ভালো মতো কন্ট্রাক্ট করে, এবং কন্ট্রাক্ট যদি কোনো ধরনের একটা কনফ্লিক্ট হয় এবং সেটার একটা এডিআর থাকে, এটা অন্য থার্ড কান্ট্রি থাকে, সেটা যেন রেসপেক্ট করা হয়। কন্ট্রাক্টের কন্টিনিউটি অ্যান্ড রেসপেক্ট, এবং এইটা জিনিসটা আমার মনে হয় একটা একটু ইম্পর্টেন্ট, ওরা মনে করে এটা একটা দেখার বিষয়। অনেক সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে একটা জিনিস চিন্তাভাবনা আসে। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্স, এই জিনিসটাও আসে। ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্স নিয়ে আমরা কাজ করছি যথেষ্টভাবে, সরকারও কাজ করছে, এবং পোর্টের আমাদের যে টার্ন অ্যারাউন্ড টাইম, সেটা অন্য দেশের সঙ্গে সবসময় ওনারা তুলনা করেন, সেটা ভিয়েতনামে কত, আমাদের কত। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকেই আমাদের প্রশ্ন করেন। আর অন্য জায়গায় যেগুলো আমরা সহজেই মিট আপ করতে পারি, একটা কোম্পানি ফরমেশন, ইলেকট্রিসিটি লাইন আমরা কত তাড়াতাড়ি দিতে পারছি, গ্যাস লাইন কত তাড়াতাড়ি দিতে পারছি, এগুলো কিন্তু আমরা আলোচনা করে এক্সিস্টিং যারা অপারেটর আছেন তাদের সঙ্গে বলে আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারি। কিন্তু যেগুলি বলি লজিস্টিক্সের ব্যাপারটা, এটা তো একটা সময় সাপেক্ষ, এটাকে আরও স্মুদিং করতে হবে। পোর্টের যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, ওটাকে আরও কী করে এফিসিয়েন্সি আনা যায় সেটা দেখতে হবে, এবং সব সিস্টেমটা যেন একটা ফেসলেস সিস্টেমের মাধ্যমে যেতে পারি। আমরা সিঙ্গাপুরের সঙ্গে আমরা তুলনা করতে পারি না, কিন্তু কম্পারেটিভ কান্ট্রির সঙ্গেও তো আমরা তুলনা করতে পারি, সেখানে আমরা কোথায় পিছিয়ে আছি, কোথায় আমরা সামান্য বিনিয়োগে আমাদের এফিসিয়েন্সিটা আসবে। আপনি যে দেশের নাম বললেন ভিয়েতনাম, আমি যদি ভিয়েতনাম বলি, ভারত, ইন্দোনেশিয়া, ধারাবাহিকভাবে আপনার স্যামসাং, ইন্টেল, টয়োটা, ফক্সকন, এই যে বৈশ্বিক যে শিল্প প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগ আকর্ষণ করছে, বাংলাদেশে ধারাবাহিকতা তৈরি হয়নি। তো এই যে বড় বড় কোম্পানিগুলোকে না আনতে পারার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি আমাদের কোথায়? আমরা নিজেরা কি চেয়েছি কখন ওইভাবে একটা এক্সিবিশন বা যেই একটা মিটিং করলে আমাদের বিদেশি বিনিয়োগরা আকর্ষিত হবে, সেই জিনিসটা তো আমরা সিনসিয়ারলি করতে হবে, মানে কার্যকরভাবে বা সিনসিয়ারলি। জি হ্যাঁ, জি, কারণ আলটিমেটলি আমরা নিজেদের উদ্যোগে অনেক কোম্পানি, আমাদের কোম্পানিতে 2টো জয়েন্ট ভেঞ্চার আছে, এটা তো আমাকে কখনো
অন্য কোনো অর্গানাইজেশন এনে দেয়নি, সরকার এনে দেয়নি, এটা আমরা নিজেদের উদ্যোগে আমরা মনে করছি এই টেকনোলজিটা আমার দরকার, সুতরাং উই ওয়েন্ট ফর সার্চ অ্যান্ড দে ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বাংলাদেশ যেটা হতে পারে, কিন্তু ওরা মনে করছে যে এটা ইন্ডিয়া থেকে অপারেট করলেও হবে, বাট উই হ্যাভ শোন দেম হোয়াট ইজ দ্য মার্কেট অ্যান্ড দে কেম, এবং ওই কোম্পানিগুলো কিন্তু এখন স্মার্টলি রান করছে। উই হ্যাভ ক্রিয়েটেড এমপ্লয়মেন্ট, উই ব্রট ইন দ্য টেকনোলজি, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে আরও অনেক ইন্ডাস্ট্রি এসেছে। সো এইটা যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে করতে পারি, কান্ট্রি যদি আমরা সিনসিয়ারলি করি, কেন আসবে না? আমি কিছু কিছু দেখছি যে অর্থনৈতিক অঞ্চল বেশ ভালো বিনিয়োগ আনছে, বাট নট টু দ্য লেভেল যেটা আমরা চাই আর কি। বাংলাদেশের পুঁজিবাজারে বহু বছর কোনো উল্লেখযোগ্য বহুজাতিক তালিকাভুক্তি দেখা যাচ্ছে না। এটি কি আমাদের পুঁজিবাজারের সীমাবদ্ধতা, নাকি বিনিয়োগ পরিবেশের গভীরতার ঘাটতি আছে কোথায়? প্রথমত যারা এখন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তার যদি নতুন প্রজেক্ট না থাকে তাহলে সে লিস্টিং করবে কেন? একটা নতুন প্রজেক্ট আসলে কারণটা হচ্ছে যে ইউ রেজ মানি ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট। এখন নতুন কোম্পানি আসবে, 1 বছরের মাথায় সে যাবে, গিয়ে সে লিস্টিং করবে, তারপরে সে সঙ্গে সঙ্গে টাকা তুলে আনবে। এখানে প্রসেসটা আমি যখন লিস্টিং করতে যাব, ইটস হিউজ, ইটস লম্বা, এবং এইটাকে শর্টেন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকে যদি আমি অ্যাপ্লাই করি, আমি 3 মাসের মাথায় আমি লোন পেয়ে যাচ্ছি 15 বছরের জন্য, হুইচ ওয়ান ইজ ইজিয়ার, কিন্তু ওটা কিন্তু অনেক বেশি কি বলবো ইন্টারেস্ট বিয়ারিং। সো এখানে অনেক ধরনের আমার মনে হয় রিফর্ম করতে হবে ইন দ্য এসএসসি, এবং যেটা ওনারা রাইট পদক্ষেপ নিচ্ছেন। আমাদের সঙ্গে অনেক কথা হয়েছে, আমরা আমাদের আশঙ্কাগুলি বলেছি। আর একটা কথা হচ্ছে সেখানে অনেক একটা জিনিস বলা আছে যে পেইড আপ ক্যাপিটাল 35 crore, এটাও তো একটা লিমিটেশন, তো ওটা আমরা কিছু অ্যাড্রেস করেছেন। একই সঙ্গে আমি বলবো যে অনেকগুলি বাংলাদেশি কোম্পানি আছে, শুধু মাল্টিন্যাশনাল কেন, তারা কিন্তু ব্যাংকে প্রেফার করছে, যেটাতে হিউজ ইন্টারেস্ট বেয়ারিং একটা ইস্যু দাঁড়াচ্ছে। তো সেখানে আমরা যদি আমাদের কোম্পানি পলিসি যে আছে সেটা 1994-এ, তো ওখানে বোর্ডের কম্পোজিশন কি হবে, আমি যদি লিস্টেড হই তাহলে কিন্তু অনেকগুলো এরিয়া আমাকে মেনে চলতে হয়, বোর্ডের কম্পোজিশন মেনে চলতে হয়, অনেকগুলো পিএসআই করতে হয়। এখন একটা লোকাল কোম্পানি যদি প্রাইভেটলি হেল্ড হয়, তাকে কিছুই করতে হচ্ছে না। সুতরাং আমরা ওই কোম্পানির লটাকে যদি একটু স্ট্রঙ্গার করি, তাহলে তাদের কনভার্সন to the IPO is not going to be a difficult one. তখন এবং তাদের এই কমপ্লায়েন্স ফ্যাক্টরগুলি একটু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, কারণ তারা এই প্রাইভেট থাকতে they will become compliant, and their conversion and will get is going to be very easier, এবং আমরা একটা ভালো পাইপলাইনও পেয়ে যাব। তো এখানে আমার মনে হয় কোম্পানি লর একটু সংস্কারের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। আর বিদেশি কোম্পানিগুলির কথা আমি বলবো, তারা আসলে যদি ডাইভার্সিফিকেশনে যায়, তাদেরকেও আমরা বলতে পারি যে ডাইভার্সিফিকেশন প্রজেক্টটা ইউ কাম থ্রু ইউর আইপিও, এবং আইপিওর প্রসেসটা 9 মাস 10 মাস হলে তো চলবে না। তাহলে আই লুজ দ্য টাইম, আমি মার্কেটের যে আগে আসার একটা সুবিধা সেটা হারাচ্ছি, সেটা তো অন্য কম্পিটিং ফোর্সের সঙ্গে আমাদের তুলনা করতে হবে। বাংলাদেশে যারা বিদেশি বিনিয়োগকারী যারা আগ্রহী আছে, আপনার কি মনে হয়, আপনি দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশ সম্পর্কে তাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা কি? বাংলাদেশে এসে গেলে কিন্তু তারা বাংলাদেশের সম্বন্ধে অনেক পজিটিভ, ওয়ান্স দে স্টার্ট অপারেটিং। একটা ভুল ধারণা আমি বলবো না, এখানে আমাদের বিভিন্ন জায়গায় বললাম না যেহেতু ইন্টার অপারেবিলিটি নাই, সেখানে আমার অনেক জায়গায় মানুষকে যেতে হচ্ছে, অনেকগুলো মিনিস্ট্রিতে যেতে হচ্ছে, মানে ওই সহজীকরণ ব্যাপারটা আনতে হবে আর কি। মানে ধরেন কারো যদি একটা লাইসেন্স লাগে এক্সপোর্ট করতে, যদি আমার 22টা লাইসেন্স লাগে, তাহলে 22টা জায়গায় আমাকে যদি, এবং প্রতি বছরই যদি রিনিউয়াল দরকার হয়, তাহলে এটা তো একটা সাংঘাতিক একটা সমস্যা। যেমন আমাদের কোনো ক্ষেত্রে আমাদের কিছু সলভেন্ট আনতে হয়, সেটা হচ্ছে আবার সেই সলভেন্টটা একটা বোম তৈরি করার কাজেও লাগে। এখন এটার কারণে উই হ্যাভ টু রিয়েলি গো টু ডিফারেন্ট প্লেসেস। এখন কথা হচ্ছে আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আমি একটা লিস্টেড কোম্পানি, তাহলে আমাকে যদি একবার বলা হয় যে তোমাকে আমি লাইসেন্স দিলাম অ্যান্ড ইন্সপেকশন ইজ ডান, এবং তারা বুঝলে যে আমার মান্থলি যেই বা বছরে আমি যে প্রোডাকশনটা করি আমার এতটুকু আমার এই সলভেন্টটা লাগবে, আমি যদি গ্রোথ ফ্যাক্টর দিয়ে প্রতি বছর তাদেরটা বাড়িয়ে দিই, তাহলে এটা একবার লাইসেন্স করলে ইট শুড রিমেইন ভ্যালিড ফর 5 years। তাহলে আমাদের প্রতিটা কনসাইনমেন্টই আমাদের কিন্তু এতগুলি ডিপার্টমেন্টে যেতে হচ্ছে। দিস আর অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি আমাদেরকে কস্টকে এফেক্ট করে। তাহলে আই হ্যাভ টু কিপ মোর র মেটেরিয়াল বিকজ আই হ্যাভ টু রিয়েলি অ্যাড্রেস দিস কাইন্ড অফ
আনসার্টেন অ্যাক্টিভিটিস। তো সুতরাং কিছু কিছু জিনিস আমরা যদি বসে মিলে কি কারণে ব্যবহার করছে, কি করলে সহজীকরণ হবে, এবং পারস্পরিক একটা সমঝোতা, একটা বিশ্বাসযোগ্যতা। কারণ আমাদেরকেও এনবিআরকে বিশ্বাস করতে হবে, এনবিআরও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন সারাক্ষণ তো ব্লেম দিয়ে কাজ করলে হবে না, তাই না? উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইচ আদার। ওনাদের প্রবলেমের জায়গাটা কোনটা, ওটা আমরা ওনাদেরকে যদি ক্লিয়ার করে দিই যে অসৎ উপায়েও তো অনেকে ব্যবসা করে, তাই না? সেটাও তো আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে তাদেরকে করতে না দেওয়ার ব্যবস্থাটা কি করতে হবে, সেটা আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এনবিআরকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সবাই তো অসৎ না, দেয়ার আর অনেস্ট ট্যাক্স পেয়ার, দেয়ার আর কমপ্লায়েন্ট কোম্পানি। তাদের জন্য আমি ব্যবসাটাকে আরও কীভাবে সহজ করব, এবং বিশেষ করে যারা কমপ্লায়েন্ট তাদের এই ধরনের অসুবিধাগুলো তাদের কাছে মনে হয় যে একটু ব্যবসায়ী বিরোধী একটা স্টেপস ওরা মনে করে আর কি। আগামী 2 বছরে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের সংস্কারের যদি পূর্ণ দায়িত্ব আপনি পান, সেক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেখানে সর্বোচ্চ 3টি অগ্রাধিকার কি থাকবে? আমি মনে করি যে আমাদের প্রথমেই আমাদেরকে এনার্জিটাকে আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে। তারপর হচ্ছে আমাদের এনবিআর রিলেটেড অনেক কথা সবাই বলবে, এবং সেখানে আমাদের কম্পিটিটিভনেসটা ইন টার্মস অফ ম্যানুফ্যাকচারিং, ইন টার্মস অফ ডিফারেন্ট সেক্টর উইথ দ্য কম্পিটিং কান্ট্রিজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমাকে দেখতে হবে। আরটা হচ্ছে যে পলিটিক্যাল উইল যেটা আছে তার সঙ্গে আমার যে ব্যুরোক্রেটিক ওয়ে অফ ওয়ার্কিং তাদের সঙ্গে একটা মেলবন্ধন করাতে হবে। অর্থাৎ ওনারা যেটা প্রমিস করছেন সেটা যদি ডেলিভার করতে হয় আমার সিস্টেমে কি পরিবর্তন আনতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের বাণিজ্য এবং শিল্প সংগঠনের প্রতিনিধি হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদের এমন কোনো বড় ধরনের প্রতিবন্ধকতার অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? হ্যাঁ, 2-3টা ইন্ডাস্ট্রির উপরও কিছু সমস্যা এসেছে। বেভারেজ ইন্ডাস্ট্রির উপরে কিছু রেগুলেটরি ডিউটি যেটা ওদের আসলে তাদের জন্য আসলে ইনফ্লেশনের প্রেশার অসম্ভব হয়ে গেছে, এবং তার কারণে কিন্তু দে ক্যানট মেক মানি, এবং তারা ইনভেস্টমেন্টও নিয়ে এসছে বিদেশ থেকে। তো তাদের কিন্তু ওই পেব্যাক পিরিয়ড অনেক বেড়ে যাবে, এবং যেহেতু এই চেঞ্জটা আকস্মিক সেটা কিন্তু ইনভেস্টারদেরকেও ডিসস্যাটিসফাই করবে। আবার টোব্যাকো ইন্ডাস্ট্রিতেও আমরা দেখেছি যে একটা পরিবর্তন এসছে ইন টার্মস অফ প্রাইসিং। দ্যার ইজ এ ডিসক্রিমিনেটরি প্রাইসিং বিটুইন দ্য প্রিমিয়াম অ্যান্ড দ্য লোয়েস্ট সেগমেন্ট। তাতে করে এখানে দেখা যাবে যে ইলিসিট বিজনেস অনেক বেড়ে যাবে। বাট আমি টোব্যাকো ইন্ডাস্ট্রিকে যদি ইন্ডাস্ট্রি হিসেবে ভেবে নিই তাহলে আমরা তাদের কাছ থেকে একটা সার্টেন হিউজ অ্যামাউন্ট অফ এক্সাইজ ডিউটি নিয়ে পাচ্ছি। তাহলে ওরা যদি উইকার হয়ে যায় গভর্নমেন্ট ইজ গোয়িং টু লুজ ইন টার্মস অফ রেভিনিউ আর্নিং। এই জিনিসটা ভাবতে হবে যে এটা কাকে বেনিফিট করছে। সুতরাং এই ধরনের সাডেন চেঞ্জেস আমার মনে হয় কি ইন্ডাস্ট্রিকে একটু তাদের বিশ্বাসটাকে নড়বড়ে করে দেয়, এবং তাতে করে অন্যরাও দেখে ভাববে যে এই আনপ্রেডিক্টেবিলিটি কেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের অনেক উদ্যোগ আছে, সেই আলোর জায়গাটা কি দেখতে পাচ্ছেন কিনা যে হ্যাঁ পরিবর্তন? আমরা তো দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটে ওনারা যেখানে নিয়োগ দেওয়া হয়েছে, ওনারা যে পরিবর্তনের কথাগুলি বলছেন, ক্যাপিটাল মার্কেটের ওনাদের একটা বেশ পরিবর্তনটা আমরা পজিটিভলি দেখছি, এবং সেখানে অনেকগুলো স্টেপসের কথা বলা হয়েছে। আমি মনে করি একটা ভালো টিম হলে এবং যদি কোনো ধরনের প্রেশার কাজ না করে ওনারা অবশ্যই ভালো ডেলিভার করবেন। একই সঙ্গে আমি অন্য জায়গায় আমি অটোমেশনে দেখতে পাচ্ছি, কমার্স মিনিস্ট্রিতে আমরা দেখা করেছি, সেখানে ওনারা ওপেন, দে আর লিসেনিং। এখন সেটা হচ্ছে যে ইটস ভেরি আর্লি স্টেজ, কিন্তু আমরা বাজেটের যে দিক নির্দেশনা পেয়েছি সেখানে মনে করছি যে কিছু কিছু সেক্টরে এখনও সমস্যা আছে, বাট ওভারঅল আমি মনে করবো ইটস এ পজিটিভ। এখানে যেমন দেখা গিয়েছে যে আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য প্রধানমন্ত্রী বলেছেন 1.5% একটা ইনসেন্টিভ দেওয়া হবে, বাট দ্যাটস আ গুড মেসেজ। আমি বলছি মেসেজগুলো কিন্তু আমাদের সবার জন্য ইনভেস্টমেন্টের জন্য একটা পজিটিভ মেসেজ আমরা পাচ্ছি। আজকে যদি বিশ্বের কোনো শীর্ষ বিনিয়োগকারীর সঙ্গে আপনার 1 মিনিট কথা বলার সুযোগ হয়, আপনি কি বলে রাজি করাবেন বাংলাদেশে বিনিয়োগের জন্য? আমি তাকে স্ট্যাটিস্টিক্স দেব যে এখানে যারা কোম্পানি ইনভেস্ট করেছে তাদের ROI-টা বলবো। বলেছে নোবডি লস্ট মানি ইনভেস্টিং ইন বাংলাদেশ till now. Nobody exited because they could not really perform. সুতরাং বিদেশি কোম্পানি যারা আসছে তারা আসলে এখানে ভালোভাবে
টাকা ইনকাম করছে এবং ডিভিডেন্ড পাঠাতে পারছে। জি। এবং চায়নার মতো কান্ট্রিতে কিন্তু ডিভিডেন্ড পাঠানো ইজ ভেরি টাফ। এখানে 100% ইজ রিপাট্রিয়েবল। এই মেসেজগুলো তো দিতে হবে আমাদেরকে। রূপালী হক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তা স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিনিয়োগকারীদের পক্ষ থেকে কিছু বলার জন্য। ধন্যবাদ।